আসসালামু আলাইকুম। এমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ, অতিথি শিক্ষক কিশোর বাতায়ন এটুআই ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং আমরা বোর্ড কোশ্চেন সলিউশন শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দুটো বোর্ড আমরা ইনশাল্লাহ উই আর গোয়িং টু সলভ। রাজশাহী বোর্ড 2019 এবং কুমিল্লা বোর্ড 2019 সালে আসা দুটি উদ্দীপক ইনশাল্লাহ আমরা সলভ করব। তো আশা করি এই পাঠ শেষে তোমরা বোর্ড উদ্দীপক সমাধান করতে পারবে, অর্থাৎ ভবিষ্যতে যে বোর্ড কোশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ আমাদের আজকের সমাধানকৃত যে দুটো বোর্ড, এই বোর্ডের আলোকে ইনশাল্লাহ তোমরা একটা প্রতিচ্ছবি সামনের বোর্ডে কোশ্চেনে তোমরা ইনশাল্লাহ দেখতে পারবে এবং দেন ইউ উইল বি এবল টু সলভ দিস টাইপ অফ ম্যাথমেটিক্যাল কোশ্চেন। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো তাহলে আমরা আমাদের প্রথম যে বোর্ড আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে প্রশ্নটা চলে আসছে, রাজশাহী বোর্ড 2019। আমরা উদ্দীপকটা পড়ি। মিস্টার শাকিল 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছর মেয়াদে জমা রাখার কথা ভাবছেন, যেখানে চক্রবৃদ্ধি সুদের হার 10%। অন্যদিকে মধুগঞ্জ ব্যাংকে মাসিক চক্রবৃদ্ধিতে 8% সুদ দেওয়ার কথা তাকে জানালো। তো এখানে আমরা যে উদ্দীপকটা দেখেছি, আমরা উদ্দীপকটা আবারও পড়ি। শাকিলের কাছে 10 লক্ষ টাকা আছে। তো শাকিলের কাছে যে 10 লক্ষ টাকা আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এটা হলো আমাদের বর্তমান মূল্য। শাকিলের কাছে যে 10 লক্ষ টাকা আছে, তো শাকিল এই টাকা 10 বছর মেয়াদে জমা রাখবে। শাকিল এই টাকাটা কি করবে শিক্ষার্থী বন্ধুরা? 10 বছর মেয়াদে জমা রাখবে। তো এখন এখানে তার সামনে দুটি অপশন আছে এই টাকা জমা রাখার জন্য। তো এখানে দুটো ব্যাংক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ব্যাংকটা সেটা হলো চিত্রা ব্যাংক, যেখানে সে 10 বছরের জন্য টাকা রাখতে পারে। সেখানে 10% তাকে সুদ দেওয়া হবে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। আর অন্যদিকে তার আর একটা অপশন আছে মধুগঞ্জ ব্যাংক, সে এই টাকাটা মধুগঞ্জ ব্যাংকে বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে তাকে 8% সুদ দেওয়া হবে এবং এই সুদটা হলো মাসিক চক্রবৃদ্ধি। তো এই হলো আমাদের উদ্দীপক শিক্ষার্থী বন্ধুরা। আমাদের সামনে যে উদ্দীপকটা আছে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই ধরনের উদ্দীপক আমাদের কিন্তু পরীক্ষায় প্রায় আসে এবং এই যে উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি, এই উদ্দীপকে আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সংখ্যা আছে, অর্থাৎ আই এর নিচে এম। তো এই আয়ের নিচে যে এম, সেটা কিন্তু আমাদের এখানে যে প্রথম যে ব্যাংকটা অর্থাৎ চিত্রা ব্যাংকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আয়ের নিচে এম আসবে না। কেন? এখানে কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলা হয় নাই যে চিত্রা ব্যাংকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এরকম কথা নাই। তো চক্রবৃদ্ধি সংখ্যা এরকম যদি স্পেশাল কোনো কথা না বলে শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা কিন্তু আয়ের নিচে এম আনি না। অন্যদিকে মধুগঞ্জ ব্যাংকে মাসিক বলছে, মাসিক চক্রবৃদ্ধি মানে আয়ের নিচে এম আসবে এবং এম এর মান হলো 12। তো এই হলো আমাদের উদ্দীপক। তো আমরা ক নাম্বার প্রশ্ন আমাদের আছে, অর্থের সময় মূল্য কি? সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। তো পরের প্রশ্ন হলো, সুদ ও মুনাফা কি একই অর্থবোধক? সুদ ও মুনাফা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে একই অর্থবোধক, অর্থাৎ বিনিয়োগের প্রতিদান মূল্য হিসাবে সুদ বা মুনাফা পাওয়া যায় বা পরিশোধ করা হয়। যেমন এখানে কিন্তু উদ্দীপকে আমরা কিন্তু সুদ পাওয়ার কথা দেখছি, অর্থাৎ শাকিল সুদ পাবে বিনিয়োগকারী হিসাবে। তবে পাওনাদারগণ অর্থ বিনিয়োগ করে সুদ পায়, অর্থাৎ আমরা দেখেছি বন্ডে বিনিয়োগ করলে সুদ দেওয়া হয়। তো সুদ বা লভ্যাংশ দুটাই কিন্তু মুনাফা, কিন্তু সুদ শুধুমাত্র পাওনাদারের দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা সুদ বলবো। ঠিক আছে? সুদ কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রফিট বা মুনাফা, বাট সকল মুনাফাই সুদ, বাট সকল সুদই মুনাফা, কিন্তু সকল মুনাফাকে আমরা সুদ বলতে পারবো না। বিষয়টা এরকম। কারণ হলো পাওনাদারগণ যদি অর্থ বিনিয়োগ করে তাহলে পাওনাদারের দৃষ্টিকোণ থেকে যেটা তারা পায় সেটা হলো সুদ। অন্যদিকে প্রতিষ্ঠানের মালিকগণ হতে পারে শেয়ার হোল্ডার, শেয়ার মালিক,
তারা অর্থ বিনিয়োগ করে যেটা পায় সেটাকে আমরা মুনাফা বলি। অর্থাৎ সুদ ও মুনাফা উভয় বিনিয়োগকারীর জন্য ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ। কিন্তু শেয়ার মালিক এবং বন্ড হোল্ডারদের দৃষ্টিকোণ থেকে কিন্তু দুইটার কনসেপ্ট বা দুইটার টার্মিনোলজি দুটা ভিন্ন ধরনের। যাই হোক, আমাদের গ নাম্বার প্রশ্ন হলো মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন, তার মানে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। আরেকটা প্রশ্ন হলো মিস্টার শাকিল কোন ব্যাংকে টাকা জমা রাখবেন বিশ্লেষণ করো। মিস্টার শাকিল কোন ব্যাংকে টাকা জমা রাখবেন, আমাদের সামনে দুটো ব্যাংক আছে, একটা হলো চিত্রা ব্যাংক আর একটা হলো মধুগঞ্জ ব্যাংক। তো চলো তাহলে আমরা আগে গ নাম্বারটা সলভ করি, খুবই সহজ কোশ্চেন গ নাম্বার। তো গ নাম্বারে আমরা এখানে আমাদের বের করতে বলছে চিত্রা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য, রাইট। তো এখানে চিত্রা ব্যাংকে 10 বছর মেয়াদে টাকা রাখবে, অর্থাৎ টাকাটা একসাথে 10 বছরের জন্য রাখবে, 10 বছরে কিন্তু বারবার রাখবে না। অর্থাৎ আজকে 10 লাখ টাকা রাখবে, এই 10 লাখ টাকা আজকে লাগবে মিস্টার শাকিল, এবং চিত্রা ব্যাংক থেকে এই টাকাটা সে 10 বছর পরে উঠাবে, তার মানে এককালীন নগদ প্রবাহ। এবং এখানে চক্রবৃদ্ধি সুদের হার বলছে, কিন্তু মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, দ্বিমাসিক কোনো কথা বলেনি, তার মানে এটা বার্ষিক চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ আয়ের নিচে এম আনার দরকার নেই। এবং আমাদের সুদের হার 8% দেওয়া আছে। তাহলে চলো আমরা এটা সলভ শুরু করি। আমরা লিখি চিত্রা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য, যেটাই সে ভবিষ্যতে আর কি পাবে, আমাদের যে বিনিয়োগকারী ইনভেস্টর অর্থাৎ মিস্টার শাকিল, হি ইজ গোয়িং টু ইনভেস্ট অ্যান্ড হি ইজ এক্সপেক্ট টু গেট ফ্রম চিত্রা ব্যাংক। তো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই এখানে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এফভি, এবং এটা এককালীন নগদ প্রবাহ। ঠিক আছে, এককালীন নগদ প্রবাহের সূত্র আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, এফভি 1 প্লাস আই টু দি পাওয়ার আমাদের কি হবে এন, এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা কি হয় পজিটিভ। তো এখন এইটার আমরা একটু ব্যাখ্যা লিখবো, এখানে যে মানগুলো আমরা বসাবো সেই মানগুলোর ব্যাখ্যা আমরা এখন একটু লিখব। আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, চিত্রা ব্যাংকে জনাব শাকিল আজকে জমা রাখতে যাচ্ছে 10 লক্ষ টাকা। তো আমাদের এখানে সুদের হার দেওয়া আছে, সুদের হার হলো 10%, 10%কে আমরা লিখতে পারি 0.10। আমাদের মেয়াদ দেওয়া আছে, মেয়াদ হলো 10 বছর। আমাদের যেটা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা সেটা হলো ভবিষ্যৎ মূল্য। তো এগুলোর আমরা একটু টার্মিনোলজি গুলো সেট করে দেই। বর্তমান মূল্য মানে পিভি, সুদের হার মানে আই, মেয়াদ মানে এন, আর ভবিষ্যৎ মূল্য মানে এফ ভি। আমাদের এফ ভিটা বের করতে হবে আর কি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সব মান এখানে বসাইলাম, আমরা তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। 10 লক্ষ টাকা পিভি, মেয়াদ 10 বছর এন, আর সুদের হার হলো 10% মানে আই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সব পেয়েছি, আমরা এখন মানগুলো বসাবো শিক্ষার্থী বন্ধুরা। ওকে, আমরা এখন মান বসাবো। তো আমাদের বর্তমান মূল্য হলো 10 লাখ, গুণ চিহ্ন দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নাই, কারণ এটা গুণই বোঝাচ্ছে। 0.10, আর এন এর মান হলো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এন হলো আমাদের 10 বছর। তো আমরা এটা একসাথে করতে পারি, আবার এটা আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, ভেঙে ভেঙেও করতে পারি। ঠিক আছে, এটা আমরা একসাথেও করতে পারি, আবার কি করতে পারি, ভেঙে ভেঙে আমরা করতে পারি। আমি দুইভাবেই তোমাদেরকে দেখাবো।
ঠিক আছে, দুইভাবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা ক্যালকুলেটরে যদি এটা ব্যবহার করি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্যালকুলেটর দেখো এখানে চলে আসছে। আমরা যদি ক্যালকুলেটরে ব্যবহার করি তাহলে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা যদি এটা ক্যালকুলেটরে করি তাহলে আমাদের এখানে হলো 1+10, আর এখানে আমাদের পাওয়ার হলো 1+10 পাওয়ার হলো 10। তো এখানে মান আসছে কত আমরা দেখি। আমরা এখানে 5 ঘর নেব শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখানে কয় ঘর নেব শিক্ষার্থী বন্ধুরা? এখানে আমরা 5 ঘর নেব। 2.59374, 2.59374। এটার সাথে আমরা এখন যদি 10 লাখ গুণ দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 25,93,740 টাকা, প্রায় 25,93,740 টাকার মতো একটা রেজাল্ট আমাদের আসবে। তো আমরা এটা যদি একসাথে করতাম সেটাও কিন্তু করতে পারতাম। এই যে 10 লাখ 1+10 পাওয়ার হলো আমাদের 10, আমরা একসাথেও করতে পারতাম। দেখো একসাথে করলেও কিন্তু এরকমই মান আসতো। ওকে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা এখানে একটা লাইন লিখে দিতে পারি, চিত্রা ব্যাংক থেকে মিস্টার শাকিল 10 বছর শেষে পাবেন 25,93,740 টাকা। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে চিত্রা ব্যাংক থেকে মিস্টার শাকিল 10 বছর শেষে পাবেন 25,93,740 টাকা। এখন আমাদের ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা। ঘ নাম্বার প্রশ্ন হলো মিস্টার শাকিল কোন ব্যাংকে জমা রাখবেন বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এখানে দুইটা ব্যাংক আছে, একটা হলো চিত্রা ব্যাংক আর একটা হলো মধুগঞ্জ ব্যাংক। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু একটা ব্যাংকেরটা বের করছি। দেখো চিত্রা ব্যাংক থেকে শাকিল কত পাবে সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, তাই না? চিত্রা ব্যাংকেরটা আমরা বের করছি। এখন যদি আমরা একই সিস্টেমে মধুগঞ্জ ব্যাংকেরটা বের করি, অর্থাৎ চিত্রা ব্যাংকের জায়গায় মধুগঞ্জ ব্যাংকেরটা যদি আমরা বের করি, মধুগঞ্জ ব্যাংক থেকে শাকিল কত পাবে এটা যদি আমরা বের করি তাহলে দুইটা ব্যাংকের ভিতরে আমরা কি করতে পারবো? রাইট, তুলনা করতে পারবো। ঠিক আছে, দুইটার ভিতরে আমরা কি করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা? তুলনা করতে পারবো। তুলনা করে যেখান থেকে মিস্টার শাকিল সবচেয়ে বেশি পাবে সেই ব্যাংকই শাকিলকে টাকা জমা রাখার জন্য আমরা সুপারিশ করব, বা আমরা তাকে লাভজনক সেই রাস্তাটা বাতলে দেব। তার মানে এখন আমাদের মধুগঞ্জ ব্যাংকের আবার ভবিষ্যৎ মূল্য বের করতে হবে একই সিস্টেমে। তো আমরা মধুগঞ্জ ব্যাংকের
ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা এখন লিখবো, তবে এখানে একটু চেঞ্জ আছে। তোমরা হয়তো বুঝতে পারছো যে মধুগঞ্জ ব্যাংকে চেঞ্জটা কোথায় হবে। আমি সূত্রটা লিখছি, পরে ইনশাল্লাহ তোমরা বলবা যে চেঞ্জটা কোথায় হবে। 1 প্লাস তোমরা হয়তো অলরেডি বুঝে ফেলছো চেঞ্জটা কোথায় হবে, রাইট। আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। 1 প্লাস আই ডিভাইড বাই এম, 1 প্লাস, সেক্ষেত্রে বন্ধুরা সূত্রটা আমরা তাহলে কি লিখলাম তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। মধুগঞ্জ ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা সূত্রটা লিখলাম কি, আগের সূত্রটার চেয়ে একটু চেঞ্জ হয়েছে। কোথায় চেঞ্জ হয়েছে? এখানে আমাদের কি আসছে সেক্ষেত্রে বন্ধুরা, এখানে আমাদের স্পেশালি এম আসছে। দেখো এইখানে একটা এম আসছে, এইখানে একটা এম আসছে। তো এখন প্রশ্ন হলো এই এমটা কেন আসলো? কারণ হলো মধুগঞ্জ ব্যাংকে আমাদের মাসিক চক্রবৃদ্ধি বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। মধুগঞ্জ ব্যাংকে মাসিক চক্রবৃদ্ধি বলার কারণে, এই যে মাসিক চক্রবৃদ্ধি বলার কারণে আমাদের সূত্রটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। অর্থাৎ আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই আসছে। কিন্তু আমাদের আগের যে ব্যাংকটা ছিল সেখানে কিন্তু আমাদের মাসিক ত্রৈমাসিক কিচ্ছু বলে নাই, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ আমাদের যে চিত্রা ব্যাংক সেখানে স্পেশালি আমাদের কোনো বলে নাই যে এটা মাসিক চক্রবৃদ্ধি না ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, কিছু বলে নাই। তার মানে এটা বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ এম এর মান হলো 1। তো সেক্ষেত্রে আই এর নিচে এম থাকার দরকার নাই। বাট চিত্রা ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্পেশালি বলছে যে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধি মানে হলো বছরে জমাকৃত অর্থের উপরে 12 বার প্রতি মাসে, তার মানে 12 বার সুদ দেওয়া হবে। অর্থাৎ এম আছে, চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার। আর চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার হলে কি হয়, আয়ের নিচে এম আসে, এম এন গুণ হয়। তো আমরা এটা জানি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা আগে থেকে শিখেছি। তো এখন আমরা সূত্রের একটু ব্যাখ্যা লিখবো। এই পাশে আমরা সূত্রটার ব্যাখ্যা লিখবো শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের সবকিছুই আগের মতোই থাকবে, জাস্ট চক্রবৃদ্ধি সংখ্যাটা আমাদের স্পেশাল যুক্ত হবে এবং এখানে সুদের হারটা একটু চেঞ্জ হবে। তো এখানে বর্তমান মূল্যটা আমরা আগে লিখি শিক্ষার্থী বন্ধুরা। বর্তমান মূল্য আমাদের সেম 10 লক্ষই টাকা। বর্তমান মূল্যে আমাদের কোনো চেঞ্জ নেই। সুদের হার, সুদের হার আমাদের এখানে আছে 8%। 8%কে আমরা লিখতে পারি 0.08। আমরা জানি যে একক সংখ্যার পার্সেন্টকে দশমিকে নিতে হলে সেটাকে ডাবল করতে হয়, রাইট। বছর আমাদের সেম 10 বছর। আমাদের এখানে স্পেশালি দেওয়া আছে চক্রবৃদ্ধি সংখ্যা। চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধি সংখ্যা মানে হলো এম। এটা আমাদের মাসিক বলছে, মাসিক বলার কারণে চক্রবৃদ্ধি সংখ্যা হবে 12। ঠিক আছে। আর আমাদের এখানে আমরা নির্ণয় করতে চাচ্ছি ভবিষ্যৎ মূল্য, কেননা আমরা চিত্রা ব্যাংকের ভবিষ্যৎ মূল্যের সাথে এই ভবিষ্যৎ মূল্যের কম্পেয়ার করব। ঠিক আছে। তো এইগুলোর প্রত্যেকটার আমরা চিহ্নগুলো দিয়ে আসি। এটা হলো পিভি, সুদের হার মানে আই, চক্রবৃদ্ধি সংখ্যা হলো এম, ভবিষ্যৎ মূল্য আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এফ বি সমান হোয়াট। তো এটা আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ আমাদের এটা কোনো প্রবলেম নাই আশা করা যায়। আমরা এটা একটু উপরে রাখি, ওকে। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মানটা বসাই। বর্তমান মূল্য আমরা 10 লাখ, বর্তমান মূল্য হলো 10 লাখ। ওয়ান প্লাস, এখানে আমরা মানটা বসাই। আমাদের সুদের হার হলো 8%, আর এম হলো আমাদের 12, আর এখানে গুণ হবে এম গুণ এন, এম গুণ এন, এন হলো আমাদের 10 বছর। এম গুণ এন।
তো আমরা মানটা বসাইলাম। তো এখন দেখো 0.08 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, আমাদের ক্যালকুলেটরটা যদি নর্মাল মোডে না থাকে তখন কিন্তু আমাদের অ্যাবনর্মাল মান আসবে, এবং এই সমস্যায় কিন্তু আমরা প্রায় পড়ি। আমি আবারও বলতেছি, এই সমস্যার সমাধানের জন্য আমাদের যে কাজটা করতে হবে, শিফট ইএনজি 2বার করে চাপ দিতে হবে, শিফট ইএনজি, শিফট ইএনজি। তাহলে আমাদের আর সমস্যা হবে না, যদি যাদের ক্যালকুলেটর অ্যাবনর্মাল মানটা চলে আসে। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, আমি একটা লাস্ট কোন লেকচারে যেন দেখাইছিলাম, আরো 3-4টা লেকচার আগে, যে ক্যালকুলেটরের ব্যবহারটা আমরা কিভাবে করব। অনেক সময় এই মানটা আমাদের অ্যাবনর্মাল মোডে চলে আসে। তো যাই হোক, আমরা এটা একসাথে করব। এখানে আমরা 10 লাখ থাকবে, আর বাকি মানটা আমরা একসাথে এখানে এনে বসাই দেবো। তো এখন এই কাজটা আমাদের ক্যালকুলেটরে করতে হবে। আমাদের সামনে ক্যালকুলেটরটা চলে আসছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের কি আছে 0.08, 0.08 ভাগ আছে কত, 12, ভাগ 12 সমান সমান চাপ দেবো। এই রেজাল্টটা কিন্তু ক্যালকুলেটরে করলে অনেক সময় অ্যাবনর্মাল মান চলে আসতে পারে। আমি কিন্তু বারবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, এই রেজাল্টটা অ্যাবনর্মাল মান আসতে পারে। তোমরা যে কাজটা করবা, তোমাদের ক্যালকুলেটরে শিফট ইএনজি 2বার করে চাপ দিলে তোমাদের রেজাল্টটা নর্মাল মোডে চলে আসবে, অথবা মুড ক্লিয়ার করেও করতে পারো। তো এটার সাথে আমরা 1 যোগ দেব, যোগ 1, এই যে আমাদের 1 যোগ আছে। তো এখন পাওয়ার আমরা দেব 120, আমরা দুইটা যদি গুণ দেই, অথবা আমরা লিখতে পারি 12 গুণ 10, সেটাও করা যায়। এখানে যদি তুমি এভাবে করো 12 গুণ 10, 12 গুণ 10, এটা ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, সেভাবে করলেও হবে, অথবা তুমি যদি সরাসরি 120 লেখো সেটাও সম্ভব, সেটাও হবে, সমস্যা নাই, যেভাবে করো। একটা সংখ্যা লিখলে আর ব্র্যাকেটের দরকার নাই। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। 2.21964 আমরা 5 ঘর পর্যন্ত এখানে নেব। 2.21964 5 ঘর আমরা নেব, 21964। তো আমরা এখানে মানটা বসাই, 2.21964। তো আমরা এই রেজাল্টকে 10 লাখ দিয়ে যদি গুণ দেই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো আমাদের রেজাল্ট চলে আসছে 22,19,640 টাকা, 22,19,640 টাকা। তো আমাদের রেজাল্ট চলে আসছে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা দুইটা ব্যাংকেরই রেজাল্ট পেয়ে গেছি। চিত্রা ব্যাংকে 10 বছর পর শাকিল পাবে 25,93,740 টাকা, আর মধুগঞ্জ ব্যাংকে যদি সে রাখে, মধুগঞ্জ ব্যাংকে যদি সে রাখে তাহলে সে 10 বছর পর পাবে 22,19,640 টাকা। তাহলে এখন আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত দিতে হবে। বিনিয়োগ সিদ্ধান্ত আমরা দেব। ঠিক আছে, মিস্টার শাকিল তাহলে কোন ব্যাংকে রাখবে, কোন ব্যাংকে রাখবে তোমরাই বলো। আশা করি তোমরা বুঝতে পারছো, এই ব্যাংকে রাখবে, কারণ এই ব্যাংকে আমরা টাকা বেশি পাবো, অর্থাৎ চিত্র ব্যাংকে রাখাটা তার জন্য লাভজনক হবে। মিস্টার শাকিল চিত্রা ব্যাংকে জমা রাখবেন, চিত্রা ব্যাংকে টাকা জমা রাখবেন। কয় লাখ টাকা, 10 লাখ টাকা, 10 লাখ টাকা জমা রাখবেন। কেননা চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে মধুগঞ্জ ব্যাংক থেকে বেশি টাকা ফেরত পাবেন।
ঠিক আছে, তুমি আবার এটাও করতে পারো, এই দুইটা বিয়োগ দিয়েও তুমি দেখাইতে পারো। আমরা আগের ক্লাসগুলো যেগুলো করছি এই দুইটার পার্থক্য, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে মোট কত টাকা সে বেশি পাচ্ছে সেটাও তুমি দেখাইতে পারো। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এটা বিয়োগ দিয়ে দেখাইলা 25,93,740 থেকে 22,19,640, অর্থাৎ 3,74,000 টাকার মতো সম্ভবত একটা ফিগার আসে। এই দুইটা যদি তুমি বিয়োগ দাও 3,74,100 টাকার মতো বেশি পাবে যদি সে চিত্রা ব্যাংকে টাকাটা জমা রাখে। তো এটা তুমি দেখাই দিতে পারো, না দেখালেও সমস্যা নাই, কারণ তুমি তো দেখাই দিছো যে কোন ব্যাংকে লাভটা বেশি হবে, সেটা তুমি এখানে স্পষ্টভাবে বলেই দিছো, তাই না? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তো তাহলে চলো আমরা আমাদের পরের বোর্ডটা সলভ করি। আমাদের পরের বোর্ডটা চলে আসছে, কুমিল্লা বোর্ড 2019। জনাব হাসানাত পূর্বাচল সমবায় সমিতি হতে 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন, যা আগামী 3 বছর পর এককালীন পরিশোধ করবেন। অন্যদিকে জনাব রায়হান শ্যামল বাংলা লিমিটেড থেকে বার্ষিক 10% সুদের হারে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি আগামী 3 বছর প্রতি বছর শেষে ঋণের কিস্তি 40,211 টাকা করে পরিশোধ করবেন। এখানে আমাদের দুইজন ব্যক্তির কথা বলা আছে। একজন হলো হাসান, তিনি 1 লাখ টাকা নিয়েছেন এবং সে একসাথে 3 বছর পর টাকাটা পরিশোধ করবে, এবং এখানে চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার, ত্রৈমাসিক যেহেতু বলছে চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার বলা আছে। অন্যদিকে জনাব রায়হান শ্যামল বাংলা লিমিটেড থেকে বার্ষিক 10% সুদের হারে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন এবং ঋণটা সে 3 বছরে প্রতি বছর শেষে ঋণের কিস্তি 40,211 টাকা করে সে পরিশোধ করবে। তো এই হলো আমাদের উদ্দীপক শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এই উদ্দীপকটা এখন সলভ করব। তো আমাদের ক নাম্বার প্রশ্ন হলো প্রদেয় বার্ষিক বৃত্তি কি? প্রদেয় বার্ষিক বৃত্তি বলতে বোঝাচ্ছে অর্থাৎ যখন নগদ প্রবাহের ধারা বা কিস্তিটা প্রতি বছর বা প্রতি মেয়াদের শুরুতে হয় তখন সেটাকে আমরা বলি বকেয়া বার্ষিকী বা অগ্রিম বার্ষিকী। ঠিক আছে, যেটাকে আমরা প্রদেয় বার্ষিকী বলতে পারি। আর বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য কেন বেশি হয়? কারণ হলো ভবিষ্যৎ মূল্যের সাথে সুদের হার এবং সময় জড়িত। সময় ও সুদের হারের প্রভাবের কারণে বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য সবসময় বেশি হয়। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। অর্থের সময় মূল্যের পরিবর্তনের মূল কারণ সুদের হার। এই কারণে বর্তমানে জমাকৃত অর্থের উপরে সুদ আমরা ধরি এবং এই সুদ ধরা এবং একই সাথে মেয়াদ বা সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের ভবিষ্যৎ মূল্য বেড়ে যায়। উল্লেখিত জনাব হাসানাত 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবে? তো আমাদের হাসানাতের কাহিনীটা প্রথমেই আছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপক থেকে। তো হাসানাত 1 লাখ টাকা ঋণ নিয়েছে, এটা হলো তার বর্তমান মূল্য, এবং সে এককালীন পরিশোধ করবে, তার মানে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আমাদের বের করতে হবে। এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য এখানে আমাদের কি শিক্ষার্থী বন্ধুরা বের করতে হবে, এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য, কারণ একসাথে পরিশোধ করবে। আর আমাদেরকে স্পষ্টভাবে বলছে এখানে 3 বছর পর সে কত টাকা পরিশোধ করবে। 3 বছর পরের মূল্য আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তার মানে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, এবং আমাদের স্পষ্টভাবে বর্তমান মূল্য দেওয়াই আছে। আর এখানে সুদের হার দেওয়া আছে 10%, এবং এখানে চক্রবৃদ্ধির সংখ্যা আসবে, কারণ ত্রৈমাসিক বলছে। ত্রৈমাসিক, মাসিক, দ্বিমাসিক এগুলা বলা মানেই হলো বছরে চক্রবৃদ্ধির সংখ্যা একাধিকবার থাকা, তখনই আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই হবে। তো পরের কোশ্চেন ঘ নাম্বারটা আমাদের যেটা আছে আমরা একটু দেখি। ঘ নাম্বার প্রশ্ন হলো জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে, অর্থাৎ সুদ যে পরিশোধ করবে সেটা হ্রাস পাবে। তুমি কি একমত? ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত পূর্বক তোমার মতামত দাও।
আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, ঋণ পরিশোধ তালিকা বা ঋণ পরিশোধ সূচির মাধ্যমে আমরা আসল এবং সুদ পরিশোধ দেখাই প্রতি কিস্তিতে। তো এখানে সুদ আমাদের ক্রমাগত কি হয়, হ্রাস পায়। কেন? আসল টাকা কমতে থাকে, আসল পরিশোধ আমাদের বাড়তে থাকে, মানে প্রতি বছর আমরা আসল বাড়তেছে, অর্থাৎ ঋণের দায় আমাদের কমতেছে। প্রতি বছরই আমাদের ঋণ পরিশোধের দায় কমতেছে। এই কারণেই আমাদের প্রতি বছর সুদও আস্তে আস্তে হ্রাস পায়। তো এটা আমাদের একটা ঋণ পরিশোধ তালিকা তৈরি করে এটা দেখাতে হবে। তো চলো আমরা গ নাম্বার উদ্দীপকটা আগে সলভ করি। উদ্দীপকে জনাব হাসানাত 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবেন আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। 3 বছর পর পরিশোধযোগ্য অর্থের পরিমাণ অর্থাৎ ভবিষ্যৎ মূল্য আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখি 3 বছর 3 বছর পরে বা 3 বছর শেষে, আমরা শেষেও লিখতে পারি, পরিশোধ্য অর্থের পরিমাণ নির্ণয়। 3 বছর শেষে পরিশোধ্য অর্থের পরিমাণ নির্ণয়, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এবং এটা এককালীন নগদ প্রবাহ, স্পষ্টভাবে আমরা এটা জানি এককালীন নগদ প্রবাহ, কারণ এখানে বলেই দিছে, দেখো 3 বছর পর এককালীন তোমাকে টাকাটা পরিশোধ করতে হবে। আমরা আবার দেখি, এই যে দেখো 3 বছর পর একসাথে টাকাটা পরিশোধ করতে হবে, অর্থাৎ 3 বছরের ভিতরে তোমাকে এই টাকাটা বারে বারে পরিশোধ করতে হবে না, 3 বছরে পরে একসাথে পরিশোধ করতে হবে। তার মানে এককালীন নগদ প্রবাহের সূত্র আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা ব্যবহার করব। তো আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখি। ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিভি 1 প্লাস আমাদের আই এর নিচে এম আসবে। কেন? কারণ চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার বলছে। আই এর নিচে এম থাকা চাই, এম এর চাচাতো ভাই। তো আমরা এখানে লিখি আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। তার মানে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা সূত্রটা লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ এফবি সমান সমান পিভি 1 প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম গুণ এন। তো এখানে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাড়তি এমটা কেন আসলো, এইটার কারণে, ত্রৈমাসিক বলার কারণে আমাদের এই বাড়তি এমটা আসলো, ত্রৈমাসিক বলছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ত্রৈমাসিক বলার কারণে আমাদের এই আয়ের নিচে এম আসছে এবং এম এর সাথে গুণ হয়েছে, এই যে ত্রৈমাসিক বলার কারণে। ওকে, তাহলে এখন আমরা এখানে ব্যাখ্যাটা একটু লিখব। এখানে বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে 1 লাখ টাকা। সুদের হার আমাদের দেওয়া আছে, সুদের হার হলো 10%, 10%কে আমরা লিখতে পারি 0.10। মেয়াদ দেওয়া আছে আমাদের, মেয়াদ হলো আমাদের 3 বছর। চক্রবৃদ্ধির সংখ্যা আমাদের দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, চক্রবৃদ্ধির সংখ্যা আমাদের দেওয়া আছে ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। তাহলে বছরে আমাদের ত্রৈমাসিক বলার কারণে 3 মাস বছরে আছে, 3 4 12, 4 বার আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা ভবিষ্যৎ মূল্য। তো আমরা এটার সিম্বলটা লিখি, এই প্রত্যেকটা লেখার জন্য আমাদের কিন্তু মার্কস আছে, তাই তোমরা এগুলো অবশ্যই ঠিকভাবে লিখবা, ভুল লিখবা না, ঠিক আছে। এটা হলো এম এবং আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তো এটা আমরা একটু পাশে রাখি। তো এখন আমরা মানটা বসাই শিক্ষার্থী বন্ধুরা। পিভি আমাদের হলো 10 লাখ, 1 লাখ সরি, পিভি হলো আমাদের 1 লাখ। 1 প্লাস আমাদের আই এর মান আমরা পেয়েছি, আই এর মান হলো আমাদের 10%।
আর এম হলো আমাদের ত্রৈমাসিক বলার কারণে 4, আর এখানে আমাদের কি হবে, এম এন গুণ আকারে আসবে, অর্থাৎ এম হলো 4 গুণ এন হলো আমাদের 3 বছর। ওকে, আমরা মানটা বসাইলাম শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমরা একটু ভাঙাই করতে পারি, এখানে আমাদের একটু ভাঙানোর অপশন আছে। এক লাখ 0.10কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 0.025 আসে। 0.025, এই ভাঙাই করলে সুবিধা হয় কি, আমাদের অঙ্কটা করতে একটু ইজি হয়। তো আমি বিষয়টা একটু ক্যালকুলেটরে তোমাদের দেখাই দিচ্ছি, যাতে তোমরা ইজিলি এটা বুঝতে পারো। দেখো আমরা এটা ক্যালকুলেটরে একটু করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের এখানে ছিল কত, 0.10 ভাগ 4। তো দেখো এটা আমি একটু ছোট করে দিছি, ঠিক আছে, 0.025। ওকে, এটা তুমি এভাবেও করতে পারো, আবার যদি তুমি মনে করো যে না একসাথে করবা, সেটাও করতে পারবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখন এটা করি। আমাদের এই পর্যন্ত তো করাই আছে, 0.025, এর সাথে আমরা 1 যোগ দেবো, এই যে 1 যোগ দিলাম, উপরে পাওয়ার হলো 12, তাহলে কত আসে, 1.3488, অনেকগুলো মান আসছে, আমরা এটা 4 ঘর 5 ঘর পর্যন্ত নেব। 3 4 4 8 9, এখানে 9 হবে, এই সংখ্যাটা 9 হবে। কেন, কারণ যে সংখ্যার পর্যন্ত আমরা নেব, আমরা 5 ঘর নেব দশমিকের পর, এরপর 5 বা 5-এর বেশি থাকলে আমাদের কি হবে, 1 যোগ হয়ে যাবে, তাই তো। তাই এখানে 8 এর জায়গায় আমরা কত নেব, 9। তাহলে আমাদের মানটা কত আসছে, 1.3449। এটার সাথে আমরা এখন 1 লাখ যদি গুণ দেই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে 1,34,489 টাকা। 1,44,489 টাকা আমাদের রেজাল্ট আসছে। তো এটা ইচ্ছা করলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা একসাথেও করতে পারি, এটা আমরা কি একসাথেও এটা আমরা করতে পারি, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা একসাথে করব সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা বুঝতে পারবা। সেটা হলো, যেমন এখানে তোমার কত আসছে, 0.10 ভাগ 4 প্লাস 1 পাওয়ার 12 গুণ 1 লাখ। একসাথে যদি করো তাহলে দেখো তোমার মান আসছে 1,34,489। ঠিক আছে, আমরা এখানে 4 দিয়েছি, এটা হবে 3, 1,34,489। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এটা বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে এখানে যেটা দাঁড়ালো যে 3 বছর শেষে তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে, 1,34,489 টাকা। এটা আমরা একটু লিখে দিতে পারি, 3 বছর শেষে মোট 1,34,489 টাকা পরিশোধ করবেন। আমরা আগে ওনার নাম দিয়ে দিই, জনাব হাসানাত। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম। তো আমরা প্রথমে এখানে একটু ভুল লিখেছিলাম, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এম সবসময় এম পজিটিভ হয়। তো আমরা এটা বুঝতে পারলাম। তাহলে চলো আমরা পরেরটা করি। ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। ঘ নাম্বার প্রশ্ন হলো, আমাদের একটা ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে হবে, এবং এখানে
আমাদের কিস্তির মান বের করতে হবে না, আমাদের কিস্তির পরিমাণ দেওয়া আছে। এই যে দেখো, ঋণ পরিশোধ সূচিতে আমাদের কিস্তির মান বের করার দরকার নাই, এবং এটা 3 বছর ব্যাপী। ঠিক আছে, যদি এই 40,211 এটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমাদের এটা বের করা লাগতো। 40,211 যদি আমাদের দেওয়া না থাকতো তাহলে কি করা লাগতো শিক্ষার্থী বন্ধুরা? এটা আমাদের বের করে নিতে হতো। কিভাবে বের করতাম? সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে আমরা পিএমটি বা কিস্তির মানটা আমরা বের করতাম। আমরা জানি যে ঋণ পরিশোধ সূচির যে কিস্তি, সেই কিস্তিটা সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে সাধারণত বের করা হয়। তো এখানে আমাদের কিস্তির মান যেহেতু বের করাই আছে, আমরা জাস্ট ঋণ পরিশোধ তালিকার ঘরটা কাটলাম। আমরা জানি ঋণ পরিশোধ তালিকায় ঘর সংখ্যা হবে 6টা। প্রথম ঘরে বছর, পরের ঘরে হলো প্রারম্ভিক ঋণ, পরের ঘরে হলো কিস্তি, কিস্তির 2 ভাই সুদ এবং আসল, এবং শেষ ঘরে হলো সমাপনী টাকা। এখানে সুদটা আমরা কিভাবে বের করব? 2 নাম্বার ঘরের সাথে আমাদের যে সুদের হার, এখানে আমাদের সুদের হার দেওয়াই আছে শিক্ষার্থী বন্ধুরা, 10% আমাদের সুদের হার। ঠিক আছে, আর আসলটা আমরা কিভাবে বের করব? আসলটা আমরা বের করব এই 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বাদ দেবো, তাহলে আমাদের আসল বের হবে। আর হলো আমরা সমাপনী টাকাটা কিভাবে বের করব? সমাপনী টাকাটা আমরা বের করব আমাদের প্রারম্ভিক টাকা থেকে ওই বছরের আসল টাকাটা বাদ দেব। তো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমরা তাহলে অঙ্কটা শুরু করি। আমাদের বছর এখানে হলো 3টা, 1 2 3। আমাদের 3টা বছর, আমরা 3টা বছর এখানে দিলাম। ওকে, 3 বছর। আমাদের ঋণের পরিমাণ কত? আমরা আমাদের বছরের শুরুতে ঋণের পরিমাণ হলো 1 লাখ টাকা। বছর শুরুতে ঋণের পরিমাণ কত? 1 লাখ টাকা। আমাদের ঋণের পরিমাণ হলো এই যে 1 লাখ টাকা। ঠিক আছে, আমরা 1 লাখ টাকা দিয়েই কিন্তু আসলে এটা শুরু করছি। এই 1 লাখ টাকা আমাদের ঋণ, এই ঋণটাই আমাদের আস্তে আস্তে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? পরিশোধ করতে হবে, রাইট? তো এখন আমাদের কিস্তির পরিমাণ, কিস্তি আমাদের প্রতি বছর সমান হবে। আমরা জানি কিস্তির মানটা আমাদের এখানে দেওয়া আছে 40,211 টাকা কিস্তির মান। এই মানটাই আমরা এখানে বসাবো, এবং কিস্তি প্রতি বছর সমান হবে 40,211। এটা প্রতি বছর কি হবে শিক্ষার্থী বন্ধুরা? সমান হবে। কিস্তি মানই হলো সমান টাকা। ঠিক আছে, তো এটা প্রতি বছর আমাদের সমান হবে, তাই আমরা প্রতি বছর এটা বসাইলাম সমানভাবে। কিস্তি আমরা 40,211 টাকা বসাইলাম। ওকে, এখন আমাদের দরকার কি? সুদ। সুদটা আমরা কিভাবে বের করব? সুদটা বের করব, এখানে বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, সুদটা হলো এই 2 নম্বর ঘরের সাথে আমরা সুদের হার গুণ দেব। আমাদের সুদের যে হার আছে 2 নম্বর ঘরে আমাদের এখন টাকার পরিমাণ কত? 1 লাখ। এই 1 লাখের সাথে আমরা সুদের হারটা গুণ দেব। ঠিক আছে, তো আমরা একটু ক্যালকুলেটরের ব্যবহার করি এখানে। আশা করি তোমরা ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। ক্যালকুলেটরটা আমাদের চলে আসছে। ওকে, তো এখানে আমাদের 1 লাখ টাকা হলো 2 নম্বর ঘরে আছে, এটার সাথে আমরা সুদ গুণ দেব, সুদের হার 10%, তাহলে আমাদের কত আসলো? 10,000 টাকা। তো আমাদের প্রথম বছরে আমাদের সুদের পরিমাণ হলো 10,000 টাকা। তো আমরা 10,000 টাকা লিখি, সুদ হলো আমাদের 10,000। এরপর আসো আসল। আসলটা আমরা কিভাবে বের করবো শিক্ষার্থী বন্ধুরা? 3 নম্বর ঘর থেকে আমরা 4 নম্বর ঘরটা বাদ দেব। ঠিক আছে, 3 নম্বর ঘর থেকে এই 4 নম্বর ঘরটা বাদ দেব, অর্থাৎ 3 নম্বর ঘরের টাকা থেকে 4 নম্বর ঘরের টাকাকে আমরা বাদ দেব। 3 নম্বর ঘরে আমাদের টাকা আছে কত? 3 নম্বর ঘরে আমাদের টাকা আছে 40,211। এখান থেকে 4 নম্বর ঘরে আমাদের আছে কত? 10,000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে করলাম। তো আমাদের তাহলে অ্যান্সার আসলো কত? 30,211 টাকা। তাহলে আমরা এখানে বসাই 30,211। ওকে, এখন আমাদের বের করতে হবে, শিক্ষার্থী বন্ধুরা 6 নাম্বার ঘর, অর্থাৎ বছর শেষে ঋণের পরিমাণ। এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নাম্বার ঘর, অর্থাৎ বছরের শুরুতে কত টাকা ঋণ, এটা থেকে বাদ দেবো ওই বছরের আসল কত পরিশোধ করছি, রাইট? তাহলে আমাদের বছরের শুরুতে ঋণ ছিল 1 লাখ, মাইনাস
5 নম্বর ঘরে আসল আমরা পরিশোধ করছি 30,211, তাহলে বছর শেষে আমাদের ঋণের পরিমাণ দাঁড়ালো 69,789। তো এই যে 69,789 টাকা আমরা লিখলাম, এইটাই আবার পরের বছর কি হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা প্রারম্ভিক টাকা, অর্থাৎ ব্যালেন্স সিডি যেটা, সেটাই পরের বছর হয়ে যাবে কি ব্যালেন্স বিডি। ঠিক আছে, অর্থাৎ বছরের শেষের যে টাকাটা, এই 69,789 যে টাকাটা আছে, 69,789 টাকা যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটাই আবার দ্বিতীয় বছরের শুরুতে গিয়ে কি হবে, প্রারম্ভিক ঋণ। ঠিক আছে, বছরের শুরুতে ঋণের পরিমাণ এই টাকাটাই হয়ে যাবে। তো এভাবে পরে আমরা আবার কি করব, পরে আমরা আবার এইটার উপরে আমরা কি করব, যে টাকা আসছে এইটার উপরে আমরা আবার 10% ধরে আমরা সুদ বের করব। 6,978.9 আমরা 6,979 লিখবো। ঠিক আছে, 6,979, বা তুমি যদি 6,978.9 সেটাও লিখতে পারো, তবে 79 যদি করো তাহলে শেষে একটু লিখে দেবা যে সব রাউন্ড ফিগারে নেওয়া হয়েছে, অর্থাৎ পয়সা বাদ দিয়ে সব রাউন্ড ফিগারে নেওয়া হয়েছে। আর তুমি যদি দশমিক পর এটা নিতে চাও নিতে পারো, সমস্যা নেই, যেমন আমি দশমিক নিয়েই করতেছি, আমি দশমিক নিয়েই করতেছি, দেখো দশমিক নিয়েও করা যাবে, সমস্যা নাই। 6,978.9। ওকে, এরপর আমরা আসল বের করব। আসলটা কিভাবে বের করব, 3 নম্বর ঘর থেকে, 3 নম্বর ঘর 40,211 যেটা আছে, 40,211 3 নম্বর ঘরের টাকা থেকে এই 4 নম্বর মাত্র যে ঘরটা টাকা বের করলাম সুদ, সেটা বাদ দেব। 33,232.10, 33,232.10। এখানে একটা শূন্য, দশমিকের পর শূন্যটা আসলে দেওয়া হয় না, সেক্ষেত্রে বন্ধুরা দশমিকের পর সংখ্যার পর শূন্য দেওয়া হয় না। দেখো এইটার মান আর এইটার মান একই। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা সমাপনী টাকাটা বের করব, বছর শেষে সমাপনী টাকাটা আমরা বের করব। আমাদের 2 নম্বর ঘরে আছে কত, 69,789 টাকা থেকে মাত্র যেটা আমরা বের করলাম, অর্থাৎ 33,232.10 টাকা, সেটা বাদ দেবো, তাহলে আমাদের বের হবে 36,556.9, 36,556.90। এইটাই আমাদের আবার পরের বছর কি হয়ে যাবে, শুরুর টাকা হয়ে যাবে, রাইট। তো আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম যে শেষ বছরের সুদটা বের করার জন্য আমাদের একটা টেকনিক ব্যবহার করতে হবে। শেষ বছরের সুদ বের করার জন্য নর্মাল যে সিস্টেমে আমরা সুদটা এতক্ষণ বের করছি, অর্থাৎ 2 নম্বর ঘরের সাথে আমরা সুদের হার গুণ দিছি। ঠিক আছে, এরপর আমরা এই সুদটা এই ঘরে বসাইছি, বাট শেষ বছরে এসে আমরা সেভাবে করব না। শেষ বছরে এসে আমরা কিভাবে সুদটা বের করবো সেক্ষেত্রে বন্ধুরা, শেষ বছরে এসে আমরা এই 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর থেকে 2 নম্বর ঘরটা বাদ দেব, বাদ দিয়ে আমরা সুদটা লিখবো। এটা শুধু শেষ বছরের ক্ষেত্রে, সব সময় না। ওকে, তাহলে আমাদের 3 নম্বর ঘরে আমাদের আছে 40,211, সেইখান থেকে আমরা এই 2 নম্বর ঘরের টাকাটা বাদ দিলাম, কত আসলো 3,654.1 টাকা, 3,654.1 না, সরি, এটা 10 পয়সা, 3,654.10 পয়সা। এখন আমরা আসল বের করব শিক্ষার্থী বন্ধুরা। তো আসলটা আমরা কিভাবে বের করব, আসলটা বের করব 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘর বাদ দেবো, অর্থাৎ 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘর বাদ দিয়ে আমরা আসল বের করব। তো এখানে আমাদের আছে 40,211 টাকা 3 নম্বর ঘরে, এখান থেকে 4 নম্বর ঘরটা বাদ দেবো, তাহলে আমাদের রেজাল্ট আসছে 36,556.90 পয়সা, 36,556.90 পয়সা। ওকে, তো এখন আমরা শেষ যে ঘর, শেষে অবশ্যই আমাদের শূন্য হবে সমাপনী টাকা, সেটা আমরা কিভাবে বের করব, আমরা 2 নম্বর ঘর থেকে মাত্র যেটা পেয়েছি সেটা আমরা বাদ দেব। ঠিক আছে, অর্থাৎ 36,556 এটা হলো 2 নম্বর ঘরে আছে, আর 5 নম্বর ঘরে এইটাই আছে
36,556.90 একই রেজাল্ট আসবে। দেখো এই যে 0 আসবে, রাইট। তাহলে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটা হলো আমাদের 0 আসলো, এবং ঋণ পরিশোধ সূচির মাধ্যমে আমাদের বছর শেষে আর ঋণের কোনো কি থাকলো না, দায় থাকলো না। অর্থাৎ বছর শেষে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ঋণ পরিশোধের কোনো দায় আর থাকলো না। এবং এটা প্রমাণ হলো যে ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস পাবে। দেখো আমরা এটা প্রমাণ করে দিছি। আমরা যদি এটা দেখি, এই যে দেখো আমাদের কিন্তু এটা ক্রমে হ্রাস পাচ্ছে। দেখো সুদের পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রথমে ছিল 10,000, সেই 10,000 থেকে আস্তে আস্তে কি হচ্ছে, পরিশোধিত সুদের পরিমাণ আমাদের আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। 10,000 থেকে 6,978, দেন হলো 3,654, অর্থাৎ জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর হ্রাস পেয়েছে, কথাটি সত্য। তো এটা আমরা একটু নিচে লিখে দিতে পারি। এখানে আমরা লিখে দিতে পারি ঋণ পরিশোধ তালিকায় বা সূচিতে পরিশোধিত সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস, আমরা বক্তব্যটা দেখি, ক্রমাগত হ্রাস পাবে। বক্তব্যটি সঠিক। এই কথাটা আমরা শেষে লিখে দিতে পারি এভাবে। নিচেও রাখা যায়, এখানে রাখা যায়, একটু ছোট করে রাখা যায়। একটু আমরা ছোট করে দেই এই লাইনটাকে। ওকে, তার মানে ঋণ পরিশোধ সূচিতে পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে, বক্তব্যটি সঠিক। তো আমরা এটা প্রমাণ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। উদ্দীপকের মাধ্যমে আমরা অঙ্কটা করে আমরা এটা কি করলাম, প্রমাণ করলাম যে ঋণ পরিশোধ সূচিতে পরিশোধিত সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আশা করি আজকের ক্লাস থেকে আমরা বেশ অনেকগুলো উদ্দীপক সলভ করেছি। তো আজকে তানজিবুল হাসান রাব্বি স্যার তোমাদের থেকে বিদায় নিচ্ছে। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটি বোর্ড কোশ্চেন সলভ করব। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।